বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক ডেভ র্যামসের লেখা দ্য টোটাল মানি মেকওভার বইটি। যদি আপনার পকেট সর্বদা শূন্য থাকে, যদি বেতন আসার সাথে সাথেই খরচের ঢল নামে, এবং যদি আপনি ভাবেন যে আমি কি কখনো আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবো, তাহলে এই অডিও বুকটি আপনার জন্য। এটি কেবল একটি বই নয়, এটি একটি পরিকল্পনা, একটি রোডম্যাপ, একটি মিশন যা আপনাকে ঋণের পাঁক থেকে বের করে সমৃদ্ধির শিখরে পৌঁছে দেবে। ডেভ র্যামসের টোটাল মানি মেকওভার এমন একটি পদ্ধতি যা অবলম্বন করে লক্ষ লক্ষ মানুষ শুধু ধনী নয়, স্বাধীন হয়েছেন আর্থিক, মানসিক এবং আর্থিকভাবে। আর আমরা এই অডিও বুকটি আপনার কাছে নিয়ে এসেছি আপনার ভাষায়, আপনার জীবনের সাথে মানানসই করে। সুতরাং হেডফোন পরুন, মন খুলে বসুন এবং নিজের সাথে একটি প্রতিশ্রুতি হরুন যে আজ থেকে আপনার জীবন কেবল খরচের মধ্যে নয়, নিয়ন্ত্রণে থাকবে। কারণ এখন সময় এসেছে টোটাল মানি মেকওভারের, কেবল চ্যাপ্টার চ্যাটের সাথে। আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটি করেছেন যে আমার বেতন তো প্রতি মাসে আসে, কিন্তু টাকা কোথায় চলে যায় বুঝতেই পারি না? অথবা ঋণ কবে শেষ হবে আর আমি কবে শান্তিতে ঘুমাতে পারবো? যদি হ্যাঁ, তাহলে এই গল্প, এই যাত্রা আপনার জন্যই। আজ বহু মানুষ দিনরাত পরিশ্রম করে, কিন্তু তবুও ঋণের বোঝায় ডুবে থাকে। ক্রেডিট কার্ডের বিল, হোম লোন, গাড়ি লোন, বাচ্চাদের পড়াশোনার খরচ, মেডিকেল এমার্জেন্সির ভয়, এইসব মিলে আমাদের ভিতর থেকে ভেঙে দেয়। প্রত্যেকেই চায় তার পরিবার একটি আরামদায়ক জীবনযাপন করুক, শিশুরা ভালো শিক্ষা পাক এবং বার্ধক্যে টাকার চিন্তা করতে না হয়। কিন্তু বাস্তবতা হলো, সঠিক আর্থিক পরিকল্পনা ছাড়া আমরা কেবল টাকা উপার্জন করি, সেগুলোকে পরিচালনা করতে পারি না। দ্য টোটাল মানি মেকওভার এমন একটি নির্দেশিকা যা আপনাকে টাকা সম্পর্কিত আপনার চিন্তাভাবনা, অভ্যাস এবং সিদ্ধান্ত পরিবর্তন করতে শেখায়। এটি কোনো জটিল আর্থিক তত্ত্ব নয়, এটি একেবারে তৃণমূল স্তরে নেমে এসে আপনাকে শেখায় কিভাবে ঋণ পরিশোধ করতে হয়, কিভাবে জরুরি অবস্থার জন্য অর্থ সঞ্চয় করতে হয়, বাচ্চাদের পড়াশোনা, বাড়ির কিস্তি এবং অবসর গ্রহণের পরিকল্পনা কিভাবে করবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিভাবে টাকাকে নিজের জন্য কাজে লাগাবেন, নিজে টাকার পেছনে ছুটে না বেরিয়ে। ডেভ র্যামসে গত 20 বছর ধরে তার রেডিও শোতে সাধারণ মানুষকে আর্থিক স্বাধীনতার পথ দেখাচ্ছেন। তার শ্রোতাদের মধ্যে আছেন স্কুল টিচার, ডেলিভারি বয়, নার্স, অফিসের কর্মী, অর্থাৎ আমাদের মতো সাধারণ মানুষ। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এরা সবাই একই পদ্ধতি অনুসরণ করেছেন, 7 বেবি স্টেপস। এই 7 বেবি স্টেপস কোনো জাদু নয়, এটি একটি সুসংবদ্ধ পদ্ধতি, ছোট ছোট সহজ পদক্ষেপ যা ধীরে ধীরে আপনার জীবনকে আর্থিকভাবে বদলে দিতে পারে। এই অডিও বুকের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে একটি বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে ঋণ থেকে মুক্ত হবেন, জরুরি তহবিল তৈরি করা কেন অপরিহার্য এবং ধাপে ধাপে তা কিভাবে প্রস্তুত করবেন, বাড়ি কেনা এবং বাচ্চাদের পড়াশোনার মতো বড় খরচের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন, টাকাকে খরচ না করে বিনিয়োগ করার মানসিকতা কিভাবে গড়ে তুলবেন। আপনি সেই সব মানুষের বাস্তব গল্পও শুনবেন যারা এই পদক্ষেপগুলো অনুসরণ করে তাদের জীবনে অসাধারণ পরিবর্তন এনেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আপনাকে কোনো বড় ধাক্কা খেতে হবে না বা জীবনযাত্রার মান ত্যাগ করতে হবে না। কেবল একটি সহজ যুক্তিবাদী পদ্ধতি অনুসরণ করতে হবে, প্রতিদিনের একটি ছোট পদক্ষেপ যা ধীরে ধীরে একটি বড় আর্থিক রূপান্তরের জন্ম দেবে। তাহলে কি আপনি আপনার আর্থিক জীবন পরিবর্তন করতে প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে চলুন এই যাত্রা শুরু করি, একটি পদক্ষেপ, একটি বেবি স্টেপ দিয়ে। অধ্যায় 1। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি সব কিছু ঠিকঠাক করছেন, কিন্তু তবুও বিষয়গুলো হাতের বাইরে চলে যাচ্ছে, যেন আপনার সমস্ত পরিশ্রম, সমস্ত পরিকল্পনা ব্যর্থ হচ্ছে? ডেভের সাথেও এমনই কিছু হয়েছিল। তিনি সব কিছু নিজের মতো করে করেছিলেন, কিন্তু তবুও তিনি হেরে গিয়েছিলেন। ডেভ র্যামসে সেই মুহূর্তটি স্মরণ করেন যখন তিনি উপলব্ধি করেছিলেন যে তিনি ভীষণভাবে ফেঁসে গেছেন। সঞ্চয়ও ছিল না, শান্তিও ছিল না। মাসের শেষ আসা মানেই উদ্বেগের আগমন। তিনি ভেবেছিলেন তার নিজস্ব পদ্ধতিগুলো কাজ করবে,
কিন্তু সেই পদ্ধতিগুলো তাকে ক্লান্ত করে তুলেছিল, ডুবিয়ে দিয়েছিল। আরেকদিন তিনি আয়নায় নিজেকে দেখলেন এবং প্রথমবারের মতো তার আসল শত্রুটিকে দেখতে পেলেন। সেটি ছিলেন তিনি নিজেই। ডেজ বুঝতে পারলেন যে টাকা পরিচালনা করার আগে নিজেকে পরিচালনা করা প্রয়োজন। ধনী হবার সবচেয়ে বড় বাধা এটা নয় যে আমরা জানি না কিভাবে ধনী হতে হয়। আসল সমস্যা হলো বাস্তবে তা করে দেখাতে পারা। যদি এটি সহজ হতো তাহলে পৃথিবীর প্রত্যেক মানুষই ধনী হতো। বাস্তবতা হলো প্রত্যেক মানুষকে তার সবচেয়ে বড় শত্রুর সাথে লড়াই করতে হয়, নিজের সাথে। যদি আপনি নিজেকে সামলাতে পারেন তাহলে টাকা সামলানো সহজ হয়ে যায়। অনেকেই এই মিথ্যার মধ্যে বাস করেন যে আমাদের অবস্থা ততটাও খারাপ নয়। এই অস্বীকারের অবস্থাকে ডেভ একটি শব্দ দিয়েছেন, ডিনায়াল, অর্থাৎ অস্বীকার। একটি দম্পতি ছিল, সারা এবং তার স্বামী। তারা দুজনে মিলে বছরে প্রায় $৭৫,০০০ উপার্জন করতেন। তাদের বাড়ির লোন ছিল, গাড়ির কিস্তি ছিল এবং ক্রেডিট কার্ডে প্রায় $৫,০০০ ঋণ ছিল। তারা ভাবতেন সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু বাস্তবে তারা নিজেদের সঙ্গেই মিথ্যা বলছিলেন। যখন তারা আয়নায় দেখতেন তখন তাদের কোনো সমস্যাই নজরে আসতো না। কিন্তু একদিন তারা ভাবলেন তাদের একটি বড় বাড়ি দরকার এবং তারা সেটি কিনে নিলেন। প্রথমে সবকিছু ঠিকঠাক চলল, কিন্তু তারপর সারার চাকরি চলে গেল এবং $৫,০০০ বার্ষিক আয় হঠাৎ করে $৪৫,০০০ নেমে এলো। সেই দিনই তারা নিজেদের আসল অবস্থা দেখতে পেলেন। আসলে যদি আমরা শারীরিকভাবে মোটা হয়ে যাই তবে আয়নায় তা দেখা যায়, কিন্তু আর্থিক স্থূলতা খুব চালাক হয়। এটি ধীরে ধীরে আসে এবং বিপদ দরজায় কড়া না ঘাটা পর্যন্ত আমরা তা বুঝতে পারি না। তাই এটি জরুরি যে আমরা নিজেদের প্রতারণা করা বন্ধ করি। যা দেখা যায় না সেটাই সবচেয়ে বড় বিপদ, এবং এটি এই অধ্যায়ের আসল বার্তা। সারা এবং তার স্বামী যখন সত্যকে মেনে নিলেন তখন তারা একটি পরিকল্পনা তৈরি করলেন। তারা তাদের খরচের পর্যালোচনা করলেন, প্রতিটি জিনিসের ওপর নজর রাখলেন এবং ডেভ রামসের বেবি স্টেপস অনুসরণ করা শুরু করলেন। ধীরে ধীরে তারা তাদের ঋণ শেষ করলেন। 2 বছর পর তারা বাড়ির লোন ছাড়া বাকি সব ঋণ থেকে মুক্ত হয়ে গেলেন। শুধু তাই নয়, তারা $1,000 একটি জরুরি তহবিলও তৈরি করে ফেললেন। এটি কোনো জাদু ছিল না, এটি ছিল নিজেকে মেনে নেওয়া, সততার সাথে মূল্যায়ন করা এবং সঠিক পথে পদক্ষেপ নেওয়ার ফল। এই অধ্যায়টি কেবল আমাদের আর্থিক চ্যালেঞ্জ সম্পর্কে জানায় না, বরং আমাদের মানসিক অবস্থা সম্পর্কেও শেখায়। আমরা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন আনি না যতক্ষণ না ব্যথা খুব গভীর হয়, কিন্তু যারা সময় থাকতে আয়নায় নিজেদের দেখে নেয় তারাই তাদের জীবন পরিবর্তন করতে পারে কোনো বড় বিপর্যয়ের অপেক্ষা না করে। মনে রাখবেন, সমস্যা আপনি এবং সমাধানও আপনি। যদি আপনি আপনার পুরনো প্যাটার্নগুলি চিনতে পারেন তবে আপনি একটি নতুন ভবিষ্যৎ তৈরি করতে পারবেন। আপনি কি নিজেকে এবং নিজের জীবনকে সামলানোর জন্য প্রস্তুত? তাহলে চলুন এই টোটাল মানি মেকওভারের যাত্রায় প্রথম পদক্ষেপ নিই, পুরো সততা এবং সাহসের সাথে। অধ্যায় 2। আপনি কি কখনো ভেবেছেন যে যে জিনিসগুলো আমাদের আনন্দ দেয় সেগুলোকে প্রত্যাখ্যান করাও কি কোনো যোগ্যতার চেয়ে কম? হ্যাঁ, নিজেকে কোনো তাৎক্ষণিক আনন্দ থেকে বিরত রাখতে পারাই প্রকৃত পরিপক্কতার লক্ষণ। শুনতে ছোট লাগলেও এটি আপনার আর্থিক জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। একটি মিথ্যে যা আমরা বারবার শুনেছি, আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করি যে ঋণ নেওয়া একটি সাধারণ ব্যাপার। টিভি বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া এবং আমাদের আশেপাশের মানুষ বারবার এটাই বোঝায় যে গাড়ি কিনতে হোক বা বাড়ি, ঋণ তো নিতেই হবে। ধীরে ধীরে এটি এতবার পুনরাবৃত্তি হয়েছে যে এটিকে আমাদের কাছে সত্য বলে মনে হতে শুরু করেছে, কিন্তু আসল সত্য অন্য কিছু। ঋণ এখন আর প্রয়োজন নয়, অভ্যেসে পরিণত হয়েছে। আমরা ঋণকে একটি হাতিয়ার ভাবতে শুরু করেছি, যেন এটি কোনো সুপার পাওয়ার যা আমাদের জীবনকে সহজ করে দেবে, কিন্তু বাস্তবে এটি ধীরে ধীরে আমাদের আঁকড়ে ধরে। চিন্তাভাবনা না করে নেওয়া ঋণ কেবল আমাদের আর্থিক চাপেই ফেলে না, মানসিকভাবেও ক্লান্ত করে তোলে। যদি আপনি নিজেকে বারবার বলতে শোনেন যে একটু ঋণ নিলে কি হবে, তাহলে একটু থামুন। নিচে কিছু সাধারণ মিথ্যে এবং তাদের সাথে সম্পর্কিত সত্যগুলি দেখুন। মিথ্যে 1, ঋণ আমাদের সুখ এনে দিতে পারে। সত্য, ঋণ এমন একটি চক্রব্যূহ যা আপনাকে সাময়িক সুখ দেবে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে আপনার স্বাধীনতা কেড়ে নেবে। আসল সুখ তখনই আসে যখন আপনি নিজের পরিশ্রমের উপার্জনে কিছু কেনেন। মিথ্যা 2, বন্ধু বা আত্মীয়দের ঋণ দেওয়া এক ধরনের সাহায্য। সত্য, এটি সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি করে।
যখন টাকার লেনদেন সম্পর্কের মধ্যে আসে তখন আবেগগুলি পেছনে পড়ে যায় এবং হিসাব নিকাশ সামনে চলে আসে। জন নামে এক ব্যক্তি তার বন্ধুকে $50,000 ধার দিয়েছিলেন, কিন্তু তাদের সম্পর্ক অদ্ভুত হয়ে গিয়েছিল। যখন জন তাকে ক্ষমা করে দিল তখন তাদের সম্পর্ক আবার ভালো হলো। মিথ্যা 3, 0% সুদে গাড়ির ঋণ নেওয়া বুদ্ধিমানের কাজ। সত্য, একটি নতুন গাড়ি 4 বছরে তার মূল্যের 60% পর্যন্ত হারিয়ে ফেলে। একজন বুদ্ধিমান মানুষ সেই গাড়ি কিনবে যা আগে ব্যবহৃত হয়েছে এবং মূল্যের পতনের ক্ষতি বহন করতে হবে না। মিথ্যা 4, ক্রেডিট কার্ড ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। সত্য, ডেবিট কার্ড দিয়ে আপনি ক্রেডিট কার্ডের মতো সব কিছুই করতে পারেন, তা হোটেল বুকিং হোক, গাড়ি ভাড়া বা অনলাইন কেনাকাটা। নিজের ক্ষমতার মধ্যে খরচ করা টোটাল মানি মেকওভারের ভিত্তি। মিথ্যা 5, শিশুদের ক্রেডিট কার্ড দেওয়া তাদের দায়িত্বশীল করে তোলে। এটি তাদের আর্থিকভাবে দায়িত্বজ্ঞানহীন করে তোলে। তারা শেখে যে টাকা ছাড়া খরচ করা যায়। এই অভ্যেস তাদের বড় হওয়া পর্যন্ত গভীরে শিকড় গেড়ে বসে। আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক আনন্দ পছন্দ করে। যখন আমরা দ্রুত কিছু কিনি তখন আমরা একটি ডোপামিন হিট পাই, যা আমাদের ভালো অনুভব করায়, কিন্তু এই অনুভূতি বেশি দিন স্থায়ী হয় না। অন্যদিকে যদি আমরা অপেক্ষা করি, সঞ্চয় করি, তারপর কিনি, তবে আনন্দ গভীর হয়। এটি মনস্তাত্ত্বিক পরিপক্কতা। সত্যকে গ্রহণ করুন, মিথ্যে থেকে বেরিয়ে আসুন। তখনই জিনিস কিনুন যখন আপনার কাছে টাকা আছে। ডেবিট কার্ড ব্যবহার করুন, ক্রেডিট কার্ড কেটে ফেলুন। বন্ধুদের টাকা দেওয়ার আগে ভাবুন, প্রয়োজন হলে উপহার হিসেবে দিন, ধার হিসেবে নয়। নতুন গাড়ির বদলে সেকেন্ড হ্যান্ড বা 2-3 বছরের পুরনো গাড়ি কিনুন। বাচ্চাদের টাকার মূল্য বোঝান, ক্রেডিট কার্ড থেকে দূরে রাখুন। আপনার আর্থিক ভবিষ্যতের চাবি আপনার হাতে। ঋণ নেওয়া সহজ, কিন্তু তা থেকে বেরিয়ে আসা কঠিন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, যে জিনিসটি আপনার আজ প্রয়োজন সেটি আপনি কালও পেতে পারেন, তবে কোনো বোঝা ছাড়া, নিজের পরিশ্রমে। এখন সিদ্ধান্ত আপনার। আসল স্বাধীনতা চান নাকি ঋণের মিথ্যা সুখ? আপনার যাত্রা এখান থেকেই শুরু হয়। পরবর্তী অধ্যায় আপনাকে বলবে কিভাবে এই নকল নিরাপত্তা থেকে বেরিয়ে এসে আর্থিক স্বাধীনতার দিকে প্রথম পদক্ষেপ নেওয়া যায়। অধ্যায় 3। আপনি কি মনে করেন জীবনের সবচেয়ে বড় টেনশন শুধু টাকা উপার্জন করা? যদি হ্যাঁ, তবে আরেকবার ভাবুন। আসল চ্যালেঞ্জ টাকা উপার্জন করা নয়, বরং তা পরিচালনা করা। এবং যতক্ষণ না আমরা আমাদের আর্থিক চিন্তাভাবনাকে সঠিক করব, ততক্ষণ কোনো আয়ই আমাদের শান্তি দিতে পারবে না। চলুন সেই দুটি বড় বাধা নিয়ে কথা বলি যা আমাদের আর্থিক স্বাধীনতায় পৌঁছাতে বাধা দেয়: অজ্ঞতা এবং অন্যদের সাথে পাল্লা দেওয়া। হাওয়ার্ড ওয়াল্টার এবং স্টেফানির গল্পটিও এমনই। তারা দুজনেই পরিশ্রমী ছিলেন, জীবনে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু তারা জানতেন না যে কিভাবে সঠিকভাবে টাকা পরিচালনা করতে হয়। তাদের কাছে প্রতি মাসে বেতন আসত এবং তার সাথে কোনো না কোনো নতুন খরচও। তারা কখনো একটি বাজেটে একমত হতে পারতেন না। তারপর একদিন তারা একটি রেডিও শো শুনলেন যা তাদের জীবন বদলে দিল। তারা প্রথমে একসঙ্গে বাজেট তৈরি করলেন, তারপর জরুরি তহবিল তৈরি করা শুরু করলেন এবং ধীরে ধীরে তাদের ঋণ থেকে মুক্ত হতে লাগলেন। গল্পের মোড় ঘুরল তখন যখন ওয়াল্টারের চাকরি চলে গেল। কিন্তু এবার তারা ঘাবড়ে গেলেন না, কারণ তাদের কাছে জরুরি তহবিল ছিল, যার কারণে তারা পরবর্তী পদক্ষেপগুলি ভাবতে পারলেন। এটাই হলো আর্থিক বিচক্ষণতা। আমরা সবাই এই পৃথিবীতে কোনো জ্ঞান ছাড়াই আসি। আমরা গাড়ি চালাতে জানি না, পড়তে জানি না, টাকা সামলাতেও জানি না। পড়ালেখা আমরা স্কুল থেকে শিখে যাই, কিন্তু টাকা সামলানো তা কেউ আমাদের শেখায় না। স্কুল আমাদের টাকা উপার্জন করতে শেখায়, কিন্তু টাকা কিভাবে বজায় রাখতে হয় তা আমাদের নিজেদেরই শিখতে হয়। এবার কথা বলা যাক দ্বিতীয় বাধা নিয়ে: অন্যদের সাথে পাল্লা দেওয়া, অর্থাৎ অন্যদের দেখে নিজেকে বিচার করা। এর অর্থ হলো আপনার প্রতিবেশী, বন্ধু বা সোশ্যাল মিডিয়া দেখা লোকেদের জীবনযাপন দেখে নিজের উপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করা। মানুষ দামি ফোন, গাড়ি, পোশাক বা ছুটি দেখে ভাবে আমারও এগুলো দরকার, কিন্তু এই ভাবনা ধীরে ধীরে আমাদের সেই পথে নিয়ে যায় যেখানে কেবল লোক দেখানো থাকে এবং পকেট খালি থাকে। এর একটি ধ্রুপদী উদাহরণ হলো ডেভের জ্যাগুয়ার। তিনি একটি বিলাসী গাড়ি কিনেছিলেন যাতে মানুষ তাকে ধনী ভাবে, কিন্তু যখন তার আর্থিক অবস্থা খারাপ হলো তখন তিনি সেই গাড়ি বিক্রিও করতে পারলেন না, মেরামতো করাতে পারলেন না। শেষ পর্যন্ত ব্যাংক জোর করে গাড়িটি বিক্রি করিয়ে দিল। এই গল্পটি বলে যে লোক দেখানোর জন্য বাঁচা আপনাকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। সুতরাং যদি আপনি সত্যি ধনী হতে চান, তাহলে ছোট ছোট পদক্ষেপ থেকে শুরু করুন। যেমন জিমে একদিনে মাংসপেশি তৈরি হয় না, তেমনি অর্থের ক্ষেত্রেও সময় লাগে। প্রথম পদক্ষেপ হলো $1000,
অর্থাৎ প্রায় ৭৮,০০০ টাকার একটি জরুরি তহবিল তৈরি করা। এই পরিমাণটি বড় মনে হলেও যখন হঠাৎ করে কোনো মেডিকেল এমার্জেন্সি আসে বা চাকরি চলে যায়, তখন এই সঞ্চয়ই আপনার অবলম্বন হয়। এই তহবিলের অর্থ হল মানসিক চাপ থেকে মুক্তি এবং শান্তভাবে চিন্তা করার ক্ষমতা। এটি আপনাকে আত্মনির্ভরশীল করে তোলে। যদি আপনি আজ পর্যন্ত টাকা পরিচালনা না করে থাকেন, তাহলে এটি আপনার ভুল নয়, আপনাকে শেখানোই হয়নি, কিন্তু এখন আপনার কাছে এটি শেখার সুযোগ আছে। প্রথম ধাপ হিসেবে একটি ডায়েরিতে আপনার মাসিক খরচ লেখা শুরু করুন। তারপর স্থির করুন কিসে কাটছাট করা যেতে পারে, এবং সবচেয়ে জরুরি হলো অন্যদের সাথে তুলনা করা বন্ধ করুন। যা দেখা যায় তা সবসময় সত্য হয় না। আপনার আর্থিক যাত্রা আপনার আত্মসংযম এবং শেখার ইচ্ছার উপর নির্ভর করে। এবং মনে রাখবেন, অল্প বাঁচানো অর্থ ভবিষ্যতে বড় স্বপ্নের ভিত হতে পারে। অধ্যায় 4, বেবি স্টেপ 2, ঋণের ঝড় থামান এবং জরুরি অবস্থার আগে প্রস্তুত হন। ভাবুন তো, যদি আপনার জীবন থেকে প্রতি মাসের ঋণের বোঝা হঠাৎ করে উধাও হয়ে যায়, প্রতিটি কিস্তি, প্রতিটি ক্রেডিট কার্ডের বিল সব শেষ, কেমন লাগবে? মনের মধ্যে এক অদ্ভুত শান্তি, যেন প্রথমবারের মতো প্রাণ খুলে শ্বাস নিলেন। কিন্তু আজকের দিনে এটি কেবল স্বপ্নই থেকে গেছে, কারণ আমরা ঋণকে স্বাভাবিক বলে মেনে নিয়েছি। এখন সময় এসেছে সেই ভ্রান্তি ভাঙার। ঋণ আমাদের জীবনে এমন একটি স্থান করে নিয়েছে যেন এটি কোনো প্রয়োজনীয় জিনিস। বাড়ির কিস্তি, গাড়ির লোন, ব্যক্তিগত ঋণ, ক্রেডিট কার্ড, প্রতি মাসে বেতন আসার সাথে সাথে প্রথমে এদের পেট ভরাতে হয়, আর অবশিষ্ট থাকে শুধু উদ্বেগ। একজন সাধারণ মানুষ যার আয় 40 থেকে 50,000 টাকা, সে প্রতি মাসে প্রায় 15 থেকে 20,000 টাকা কেবল ঋণ পরিশোধে ব্যয় করে। ভাবুন তো, যদি এই টাকাগুলি সঞ্চয় করা যেত, তাহলে আপনি কত বড় ধনপতি হতে পারতেন। এই অধ্যায়ে 2টি অসাধারণ পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে। 1, ডেট স্নোবল টেকনিক, অর্থাৎ ঋণকে একে একে শেষ করার মনস্তাত্ত্বিক কৌশল। 2, এমার্জেন্সি ফান্ড বিল্ড আপ, অর্থাৎ জীবনের ধাক্কা থেকে বাঁচতে আগে থেকে প্রস্তুতি। ডেড স্নোবল টেকনিক, ঋণ পরিশোধ করা কোনো ম্যারাথন নয়, এটি একটি মানসিক খেলা। আপনাকে আপনার সমস্ত ঋণের একটি তালিকা তৈরি করতে হবে, সবচেয়ে ছোট থেকে শুরু করে সবচেয়ে বড় পর্যন্ত। তালিকা তৈরি হয়ে গেলে সেই সবচেয়ে ছোট লোনটির ওপর ঝাঁপিয়ে পড়ুন, তা যে মাত্র 2000 টাকারই হোক না কেন। কেন? কারণ মানসিকতা এখান থেকেই তৈরি হয়। ছোট ছোট জয় মস্তিষ্ককে একটি ডোপামিন হিট দেয়। আপনার মনে হয় আমি এটা করতে পারি, তারপর সেই একই উৎসাহ আপনি পরের লোনে ব্যবহার করেন এবং তারপরেরটিতেও। যেমন বরফের গোলা ধীরে ধীরে বড় হয়, তেমনি আপনার অগ্রগতিও দ্রুত হতে শুরু করে। একেই বলে ডেড স্নোবল এফেক্ট। যেমন যশ ও অ্যামির গল্প, তাদের একসময় $2,50,000 ঋণ ছিল, প্রায় 1.4 কোটি টাকা। দামি গাড়ি, কেনাকাটা, অবিবেচকের মতো খরচ। কিন্তু যখন চাকরি গেল, তখন তারা বুঝলেন যে থামা জরুরি। তারা তাদের BMW বিক্রি করে দিলেন, জিনিসপত্র বিক্রি করলেন, খরচ বন্ধ করলেন এবং তারপর একে একে প্রতিটি ঋণ শেষ করলেন। আজ তারা ঋণমুক্ত, এবং এই সব সম্ভব হয়েছিল কারণ তারা স্নোবল টেকনিক গ্রহণ করেছিলেন। আপনার প্রতিটি ঋণের একটি তালিকা তৈরি করুন, সবচেয়ে ছোট থেকে বড় পর্যন্ত। সবচেয়ে ছোট ঋণটি অবিলম্বে শেষ করুন, বাকিগুলোর জন্য কেবল ন্যূনতম কিস্তি দিতে থাকুন। যখন প্রথম ঋণটি শেষ হয়ে যাবে, তার সম্পূর্ণ পরিমাণ পরের ঋণের সাথে যোগ করুন। এই চক্রটি ততক্ষণ পুনরাবৃত্তি করতে থাকুন যতক্ষণ না শেষ ঋণটি শেষ হয়ে যায়। এখন কথা বলা যাক বেবি স্টেপ 3 নিয়ে, এমার্জেন্সি ফান্ড তৈরি করা। প্রশ্ন এটা নয় যে জরুরি অবস্থা আসবে কিনা, প্রশ্ন হলো যখন আসবে তখন আপনি প্রস্তুত থাকবেন কিনা। যদি আজ আপনার চাকরি চলে যায় বা বাড়িতে কোনো মেডিকেল এমার্জেন্সি হয়, তখন কি আপনার কাছে পরের 3 থেকে 6 মাসের খরচ চালানোর মতো টাকা আছে? যদি না থাকে, তাহলে আপনি বিপদে আছেন। এমার্জেন্সি ফান্ড শুধু টাকা নয়, এটি মানসিক শান্তি। যেমন হেলমেট দুর্ঘটনা আটকায় না, কিন্তু দুর্ঘটনায় আপনার জীবন বাঁচাতে পারে, তেমনই এমার্জেন্সি ফান্ডও। $1000 বা যত কম সম্ভব থেকে শুরু করুন। এটি আপনার এমার্জেন্সি স্টার্টার। তারপর ধীরে ধীরে এটিকে বাড়িয়ে আপনার 3 থেকে 6 মাসের খরচ পর্যন্ত নিয়ে যান। যদি আপনার বাড়ির মাসিক খরচ 30,000 টাকা হয়, তবে আপনার 90,000 থেকে 1.8 লাখ টাকা পর্যন্ত তহবিল প্রস্তুত রাখা উচিত। এই তহবিলটি কেবল জরুরি প্রয়োজনে ব্যবহার করুন, ট্রিপ, বিয়ে বা সেলের জন্য নয়। আমরা সবাই জীবনে আর্থিক স্বাধীনতা চাই, কিন্তু স্বাধীনতা একদিনে আসে না।
প্রতিটি ছোট সঞ্চয়, প্রতিটি ছোট ঋণ শীষ করা, প্রতিটি খরচের উপর নিয়ন্ত্রণ, এগুলি মিলেই একটি শক্তিশালী, সুরক্ষিত এবং স্বাধীন ভবিষ্যৎ তৈরি করে। যারা আজ নিজেদের টাকাকে নিয়ন্ত্রণ করতে শেখে তারাই আগামী দিনে নিজেদের জীবনের কর্তা হয়। সুতরাং আজই প্রথম পদক্ষেপ নিন, একটি তালিকা তৈরি করুন এবং প্রথম ঋণটির উপর আক্রমণ করুন। এর সাথে সাথে প্রতি মাসে অল্প অল্প করে আপনার এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। মনে রাখবেন, আর্থিক স্বাধীনতা কোনো ভাগ্য নয়, একটি স্বকেন্দ্রত। অধ্যায় 5, বেবি স্টেপ। 4, আপনার অবসরের বিনিয়োগ বাড়ান। ভাবুন তো, যদি আপনি 60 বছর বয়সে টাকার চিন্তা না করে প্রাণ খুলে বাঁচতে পারতেন। দীর্ঘ ছুটি কাটানো, প্রিয়জনদের সাথে সময় কাটানো এবং নিজের জন্য বাঁচার সুযোগ, এটি কি স্বপ্নের মতো মনে হয়? বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবন টাকা উপার্জনে ব্যয় করে, কিন্তু যখন আসল জীবনযাপনের সময় আসে, অর্থাৎ অবসরের সময়, তখন তাদের কাছে না টাকা থাকে না শান্তি। কেন? কারণ তারা প্রথম দিন থেকেই এর প্রস্তুতি নেয়নি। তাড়াতাড়ি শুরু করার সুবিধা শুধু ফিটনেসে নয়, আর্থিক ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ। যেমন শরীরের মাংসপেশি সময় মতো তৈরি হয়, তেমনি অবসরের সঞ্চয়ও সময় মতো শুরু হলে শক্তিশালী হয়। মার্ক ও যশ দুজনেই দৌড়ায়, কিন্তু পার্থক্য হলো মার্ক তাড়াতাড়ি শুরু করেছিল আর যশ দেরিতে। মার্ক বেশি পরিশ্রম করে না, তবুও ফিট আছে। এই একই কথা টাকার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যতই পরিশ্রম করুন না কেন, যদি আপনি অবসরের সঞ্চয় দেরিতে শুরু করেন, তাহলে আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে এবং তবুও ফলাফল কম পাবেন। তাই যখনই আপনি ঋণমুক্ত হবেন এবং জরুরি তহবিল তৈরি হয়ে যাবে, আপনার আয়ের কমপক্ষে 15% অবসরের জন্য সঞ্চয় করা শুরু করা উচিত। এটি একটি স্থির নিয়ম হওয়া উচিত। যাই হয়ে যাক, এই অংশটি কাটতে হবে। যখন আপনি আপনার প্রতিটি বেতনের অংশ নিজের ভবিষ্যতের জন্য দেন, তখন আপনি অবচেতনভাবে আপনার মনকে একটি শক্তিশালী বার্তা দেন যে আমি আমার জীবনকে নিয়ন্ত্রণ করছি। এতে আপনার চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিতেও ইতিবাচক পরিবর্তন আসে। জিম একটি সাধারণ পরিবার থেকে এসেছিলেন। ছোটবেলায় তার দাদি তাকে শিখিয়েছিলেন যে উপার্জনের একটি অংশ সর্বদা সঞ্চয় করতে হবে। তার আয় কখনো খুব বেশি ছিল না, কিন্তু তিনি 10% থেকে শুরু করেছিলেন। বহু বছর পর যখন তার বয়স হয়েছিল, তখন তার কাছে $1 মিলিয়ন বেশি সঞ্চয় ছিল। এখন জিম তার ওয়ার্কশপে সময় কাটান, স্ত্রীর সাথে ভ্রমণ করেন এবং কাজ করেন কেবল আনন্দের জন্য, টাকা উপার্জনের জন্য নয়। বেবি স্টেপ 5, বাচ্চাদের কলেজের জন্য পরিকল্পনা করুন। আপনি কি চান আপনার সন্তানেরা একটি উন্নত ভবিষ্যৎ পাক, কিন্তু ঋণের বোঝায় ডুবে না গিয়ে? কলেজ জরুরি, কিন্তু ঋণ নেওয়া জরুরি নয়। আজকাল মানুষ এটা মেনে নিয়েছে যে কলেজ এবং স্টুডেন্ট লোন একই মুদ্রার দুই পিঠ, কিন্তু বাস্তবতা হলো এটি একটি মিথ্যা যে জন্মের পর জন্ম চলে আসছে। কলেজ একটি বিকল্প, জীবনের প্রয়োজন নয়। হ্যাঁ, জ্ঞান জরুরি, কিন্তু সেই জ্ঞান আপনি স্মার্ট উপায়েও পেতে পারেন, ঋণের বোঝা ছাড়া। জরুরি হলো আপনি প্রথমে আপনার অবসর এবং জরুরি তহবিলকে প্রাধান্য দিন। কলেজের প্রথম নিয়ম, নগদ টাকায় ফিস দিন। দ্বিতীয় নিয়ম, যদি আপনার কাছে টাকা বা স্কলারশিপ না থাকে, তাহলে কলেজের জন্য অপেক্ষা করুন। কলেজের নাম খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, জরুরি হলো ডিগ্রি পাওয়া, এবং তাও ঋণ ছাড়া। আজকের একজন শিক্ষার্থীর গড় ঋণ হয় প্রায় $15,000, আর তাও শুধুমাত্র এই কারণে যে তারা অ্যাপার্টমেন্টে থাকে বা বাইরে খায়। অথচ ক্যাম্পাসের হোস্টেলে থেকে এবং মেসের খাবার খেয়ে একই শিশু $5,000 পর্যন্ত সঞ্চয় করতে পারে। আসলে পড়াশোনার জন্য ঋণের প্রয়োজন হয় না, জীবনযাত্রার হয়। যদি আপনি আপনার সন্তানের জন্য ছোটবেলা থেকেই প্রতি বছর মাত্র $2,000 বিনিয়োগ করেন, তবে যখন সে 18 বছর বয়সে পৌঁছাবে, তখন তার কাছে 8.2 লাখ পর্যন্ত অর্থ থাকতে পারে, অর্থাৎ প্রতি মাসে মাত্র $5,000 আশেপাশে। এবং এর মাধ্যমে আপনি আপনার সন্তানকে কেবল কলেজ নয়, বরং ঋণমুক্ত জীবনের উপহার দিতে পারবেন। যখন একজন বাবা মা তার সন্তানের পড়াশোনার খরচ ঋণ ছাড়া বহন করেন, তখন তিনি কেবল টাকা দেন না, তিনি স্বাধীনতা দেন। তিনি আত্মবিশ্বাস দেন যে আমার স্বপ্ন পূরণ করার জন্য কোনো ব্যাংক বা ধারে টাকার প্রয়োজন নেই। এটাই সেই চিন্তাভাবনা যা একটি সাধারণ জীবনকে একটি শান্ত, স্বস্তিদায়ক এবং স্বাধীন জীবনে পরিবর্তন করতে পারে। এখন ভাবুন, যদি আপনি আপনার নিজের জন্য এবং আপনার সন্তানদের জন্য এমন একটি আর্থিক ভবিষ্যৎ তৈরি করতে পারেন
তবে কি আপনি অপেক্ষা করবেন? পরবর্তী ধাপে আমরা জানব কিভাবে আপনি আপনার বাড়ি কেনার প্রস্তুতি শুরু করতে পারেন, তাও বিচক্ষণতা এবং কৌশলের সাথে। সঙ্গে থাকুন। অধ্যায় 6, বেবি স্টেপ 6। আপনার বাড়ির ঋণ পরিশোধ করুন যাতে শান্তিতে নিঃশ্বাস নিতে পারেন। এক মুহূর্তের জন্য ভাবুন, সকালে ঘুম ভাঙল, হাতে চায়ের কাপ, আর মনে শুধু একটিই ভাবনা, আজ কাউকে কিছু পরিশোধ করতে হবে না। না কোনো কিস্তি, না কোনো ঋণের জন্য ফোন, না কারো অপেক্ষা। শুধু নিজের জীবন, নিজের শর্তে। এই অনুভূতি কি কোনো বিলাসিতার চেয়ে কম? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ মনে করে যে বাড়ি ঋণ জীবনের একটি স্বাভাবিক অংশ। বাড়ি না থাকলে চলবে কিভাবে? কিন্তু আসল প্রশ্ন এটি নয় যে বাড়ি আছে কি নেই। আসল প্রশ্ন হলো, সেই বাড়িটি কি সত্যি আপনার নাকি ব্যাংকের? যদি আপনি বাকি সব বেবি স্টেপ সম্পন্ন করে থাকেন, কোনো ঋণ নেই, জরুরি তহবিল আছে, অবসর এবং বাচ্চাদের পড়াশোনার পরিকল্পনা হয়ে গেছে, তাহলে এখন সময় এসেছে সেই শেষ শৃঙ্খলটি ভাঙার, যা আপনাকে আসল স্বাধীনতা থেকে দূরে রাখে, হোম লোন। ধরুন, মাইক নামের একজন $250,000 একটি বাড়ি কেনেন। তিনি $25,000 ডাউন পেমেন্ট করেন এবং বাকি $225,000 ঋণ নেন 7% সুদে। যদি তিনি এটি 30 বছর ধরে পরিশোধ করেন, তবে প্রতি মাসে তাকে $1,496 দিতে হবে এবং মোট $5,38,560 পরিশোধ করতে হবে। কিন্তু যদি তিনি এই ঋণ 15 বছরে শেষ করেন, তবে মাসিক কিস্তি হবে $1,899 এবং মোট $3,41,793 দিতে হবে। এখন একটু খেয়াল করুন, প্রতি মাসে মাত্র $403 বেশি দিয়ে মাইক $1,96,767 সাশ্রয় করলেন। এখন ভাবুন, এই টাকা কোথায় যেতে পারত? বাচ্চাদের ভবিষ্যতে, কোনো ব্যবসায়, অথবা কোনো ভ্রমণের স্বপ্নে। মাসে একটু অতিরিক্ত পেমেন্ট করা শুরু করুন। একটি অতিরিক্ত কিস্তির মতো টাকা যদি আপনি বছরে একবার অতিরিক্ত পরিশোধ করেন, তবে ঋণ 4-5 বছর তাড়াতাড়ি শেষ হতে পারে। প্রতিটি বোনাস, ট্যাক্স রিফান্ড বা অতিরিক্ত আয়ের কিছু অংশ সরাসরি ঋণে ঢেলে দিন। হোম লোন থেকে মুক্তি কেবল একটি সংখ্যা নয়, এটি আপনার আত্মবিশ্বাসের জয়। যখন আপনার নিজের বাড়ি থাকে, তখন আপনার মেরুদণ্ড শক্তিশালী হয়ে যায় এবং জীবনে বড় সিদ্ধান্ত নেবার সাহস আসে। আপনি আর্থিক সুরক্ষা কেবল অনুভব করেন না, আপনি তা বাঁচেন। বেবি স্টেপ 7, এখন উন্মত্তের মতো অর্থ উপার্জন করুন। এখন আপনি জীবনের সেই পর্যায়ে আছেন যেখানে কিস্তির কোনো নামগন্ধ নেই। আপনি আর্থিক মুক্ত। এখন আসল খেলা শুরু হয়। প্রায়শই মানুষ মনে করে যে ধনী হওয়াই চূড়ান্ত লক্ষ্য, কিন্তু যদি অর্থের সাথে চিন্তা ভাবনা না থাকে, তবে সেই অর্থই আপনার উপর রাজত্ব করতে শুরু করে। জীবনের সবচেয়ে খারাপ সিদ্ধান্তগুলি প্রায়শই সবচেয়ে বেশি টাকা থাকার পরেই নেওয়া হয়। টাকা কেবল একটি হাতিয়ার। আপনি 3টি কাজ করতে পারেন: মজা করা, বিনিয়োগ করা এবং দান করা। যদি আপনি এই সূত্রটি বুঝে যান, তবে আপনি কেবল ধনীই নয়, বরং একজন ভারসাম্যপূর্ণ এবং সুখী মানুষও হয়ে উঠবেন। মজা করুন, কিন্তু হুঁশিয়ার থেকে। আপনি কঠোর পরিশ্রম করেছেন, সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাহলে এখন একটি দামি ঘড়ি বা গাড়ি নিতে কি ক্ষতি? কিন্তু মনে রাখবেন, এই খরচ তখনই করবেন যখন আপনি অন্য সব প্রয়োজনীয় আর্থিক কাজ সম্পন্ন করে ফেলেছেন। ভুল তখন হয় যখন মানুষ BMW নেয় যখন তাদের কাছে $100 বাইকও কিস্তিতে থাকে। বিনিয়োগ করুন যাতে টাকা আপনার জায়গায় কাজ করে। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট, কোথাও না কোথাও টাকা লাগান। টাকা তখনই আনন্দ দেয় যখন তা বাড়ে। প্রতিটি বিনিয়োগ ট্র্যাক করুন, শিখুন, বুঝুন এবং আপনার আর্থিক জ্ঞান ক্রমাগত আপডেট করতে থাকুন। দান করা শুরু করুন, এটি সবচেয়ে বড় প্রতিদান। তা অভাবীকে সাহায্য করা হোক বা কোনো মিশনকে সাপোর্ট করা। দান করলে আপনার ভেতর থেকে যে সন্তুষ্টি মিলবে, তা কোনো বিলাসিতা থেকে পাওয়া যাবে না। গবেষণা বলে যে অন্যদের দান করলে মস্তিষ্কে সুখের হরমোন নিঃসৃত হয় এবং আপনি দীর্ঘ সময় ধরে মানসিকভাবে সুস্থ থাকেন। প্রতি বছর আপনার আয়ের 5% দাতব্য এবং সামাজিক কাজে লাগান। আপনার পরিবারকে আর্থিক সাক্ষরতা শেখান, যাতে আপনার পরবর্তী জন্মও অর্থের খেলা বুঝতে পারে। টাকা উপার্জনের পাশাপাশি এর উদ্দেশ্য বুঝুন। এটাই আসল সম্পদ তৈরি করে। ধনী হওয়া কেবল ব্যাংক ব্যালেন্স দিয়ে হয় না। মনের শান্তি, সম্পর্কের মধুরতা এবং সমাজে অবদান, এই সব
আসল দৌলত তৈরি করে। আপনি যত বেশি বিতরণ করেন তত বেশি বৃদ্ধি পান। এখন আপনি এই যাত্রার শেষ ধাপে আছেন, কিন্তু এটি আসলে আপনার নতুন জীবনের শুরু, যেখানে আপনি আর্থিকভাবে মুক্ত, অর্থ স্মার্ট এবং অন্যদের জন্য অনুপ্রেরণা। তাহলে এখন প্রশ্ন এটি নয় যে আপনি কত উপার্জন করেছেন, প্রশ্ন এটি যে আপনি সেই উপার্জন দিয়ে কি করেছেন। যদি এই স্ক্রিপ্টটি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে পরবর্তী অংশে আমরা আপনাকে জানাবো কিভাবে এই সম্পদকে জীবনে সত্যিকারের প্রভাব সৃষ্টিতে রূপান্তরিত করা যায়। এখন সময় একটি নতুন শুরুর। আপনি কি কখনো ভেবেছেন যে টাকা আপনার জন্য কাজ করুক? সারা জীবন আপনি টাকার পেছনে ছুটে না বেরিয়ে কতবার আপনি মাসের শেষে নিজেকে বলেছেন, এত পরিশ্রম করার পরেও সঞ্চয় কেন হয় না? এখন ভাবুন, যদি এমন একটি পদ্ধতি থাকতো যা আপনাকে শেখাতো কিভাবে টাকা উপার্জন করতে হয়, সঞ্চয় করতে হয়, বাড়াতে হয় এবং পরিশেষে শান্তিতে ঘুমোতে হয়, তবে কি আপনি তা গ্রহণ করতে চাইতেন না? সত্যি কথা বলতে কি, টাকা উপার্জন করা কঠিন নয়, কিন্তু তা সঠিকভাবে পরিচালনা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকের দিনে মানুষ ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে, ওভারটাইম করে, ফ্রিল্যান্সিং করে, কিন্তু যখন প্রয়োজন পড়ে তখন পকেট খালি বেরিয়ে আসে। কেন? কারণ আমরা আর্থিক শিক্ষাকে কখনো গুরুত্ব সহকারে নিইনি। তাই টোটাল মানি মেকওভার কেবল একটি বই নয়, এটি একটি জীবন পরিবর্তনকারী পদ্ধতি। ডেভ র্যামজির 7টি বেবি স্টেপস কেবল কিছু নিয়ম নয়, বরং একটি সম্পূর্ণ প্রক্রিয়া যা আপনাকে আর্থিক সংগ্রাম থেকে বের করে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যায়। এই যাত্রার সবচেয়ে বড় কথা হলো, এটি সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। যদি আপনি আজ সেই পরিশ্রম করতে প্রস্তুত থাকেন যা অন্য কেউ করছে না, তবে আগামীকাল আপনি সেই জীবনযাপন করতে পারবেন যা অন্য কেউ করছে না। চলুন আরেকবার এই 7টি বেবি স্টেপসের দিকে নজর দেওয়া যাক। বেবি স্টেপ 1, সবার প্রথমে যে কোনো জরুরি অবস্থার জন্য $1000 সঞ্চয় করুন। এটি আপনার প্রথম নিরাপত্তা জাল। বেবি স্টেপ 2, তারপর ডেট স্নোবল পদ্ধতি অবলম্বন করে ছোট থেকে বড় ঋণগুলিকে একে একে শেষ করুন। বেবি স্টেপ 3, এরপরে 3 থেকে 6 মাসের জরুরি তহবিল তৈরি করুন, যাতে চাকরি গেলে বা ব্যবসায় ক্ষতি হলেও আপনি স্থিতিশীল থাকেন। বেবি স্টেপ 4, আপনার বেতনের 15% অবসরে সঞ্চয় করুন, যাতে বার্ধক্য চিন্তামুক্ত হয়। বেবি স্টেপ 5, আপনার সন্তানদের শিক্ষার জন্য তারা পৃথিবীতে আসার পর থেকেই সঞ্চয় শুরু করুন। বেবি স্টেপ 6, বাড়ির ঋণ যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করুন, যাতে বাড়িটি সত্যিই আপনার হয়, ব্যাংকের নয়। বেবি স্টেপ 7, যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন আপনার সাফল্য এবং টাকাকে অন্যদের সাথে ভাগ করুন। এটাই আসল সন্তুষ্টি। প্রতিটি ধাপে একটি নোটবুক বা ডিজিটাল ডায়েরি তৈরি করুন। ট্র্যাক রাখুন যে আপনি কত দূর পৌঁছেছেন। প্রথম মাসে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি এই মাসে আমার টাকার মালিকের মতো আচরণ করেছি? পরিবারকেও এই পদ্ধতিতে অন্তর্ভুক্ত করুন। যখন পরিবার একই দিকে চলবে তখন গতি দ্বিগুণ হয়ে যাবে। এবং সবচেয়ে জরুরি, ধৈর্য ধরুন। পরিবর্তন রাতারাতি হবে না, কিন্তু প্রতিটি ছোট পদক্ষেপ একটি বড় লক্ষ্যের দিকে নিয়ে যাবে। গবেষণা বলে যে যখন কোনো মানুষ তার টাকার উপর নিয়ন্ত্রণ অর্জন করে, তখন তার আত্মবিশ্বাস, সম্পর্ক এবং মানসিক শান্তি তিনটেই উন্নত হয়। ভাবুন তো, কোনো উদ্বেগ নেই, কোনো ভয় নেই, কোনো অনুশোচনা নেই। আপনার টাকা এখন আপনার স্বাধীনতার কারণ হয়ে ওঠে, আপনার উদ্বেগের নয়। তাহলে এখন প্রশ্ন এটি নয় যে এটি সম্ভব কিনা, প্রশ্ন এটি যে আপনি কি সেই জীবনের জন্য প্রস্তুত যার স্বপ্ন আপনি কেবল দেখেছেন। আজ থেকে সিদ্ধান্ত নিন যে আপনি সাধারণ থাকবেন না। আজ থেকে সেই পদক্ষেপগুলি অনুসরণ করুন যা অসাধারণ জীবনের দিকে নিয়ে যায়। এবং বিশ্বাস করুন, একদিন আপনি নিজের পুরনো ভার্সনকে দেখবেন এবং হেসে বলবেন, আমি পেরেছি। এখন আর কিসের দেরি? এই বেবি স্টেপস অনুসরণ করুন এবং এমনভাবে জীবনযাপন করা শুরু করুন যেমন অন্য কেউ করছে না। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।